হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো এবং মাধ্যমিকের জন্য ভালো প্রিপারেশন নিচ্ছ। আজকে তোমাদের আমি কিছু সাজেশনের অঙ্ক করে দেখাচ্ছি, সেগুলো দেখো। পরীক্ষায় আসার মতন অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। খুব ভালোভাবে এগুলো প্র্যাকটিস করবে। বিভিন্নভাবে কোশ্চেনগুলো আসতে পারে, সেটা এমসিকিউতে আসতে পারে, শূন্যস্থান পূরণে আসতে পারে, আবার বড় কোশ্চেনও সেগুলো দিতে পারে 2 নম্বরের। এগুলো খুব বড়তে দেবে না, 2 নম্বরের কোশ্চেনে দেবে, মানে 1, 2, 3, 4-এর মধ্যে তোমরা এগুলো পাবে। তো ভালো করে দেখে নাও। কি বলেছে, যদি 180 টাকার একটি জিনিস 1 বছর 198 টাকা হয়, তবে সরল সুদের হার কত হবে? এটা শূন্যস্থান, আমি এখানে অ্যান্সারটা বসিয়ে দিয়েছি, কিন্তু এটা শূন্যস্থান। তাহলে সুদ কত হলো? 180 টাকার, তার মানে এটা হচ্ছে আসল। আর 1 বছরে কত হয়েছে? 198 টাকা হয়েছে। তাহলে বেড়ে গেছে, 180 টাকাটা বেড়ে গিয়ে 198 টাকা হয়েছে। তো সুদ কত হলো? 198 বিয়োগ 180, 18 টাকা হলো। এবার এস এর ফর্মুলা ফেললাম, সিম্পল ইন্টারেস্ট, পি ইন্টু আর ইন্টু টি ডিভাইডেড বাই 100। এস এর জায়গায় কত বসালাম? 18 বসালাম। পি এর জায়গায় 180, আর এর জায়গায় আর, টি এর জায়গায় কত? 1 বছর। এবার ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন দেখো, আর এর মান বেরিয়ে গেল। ঠিক আছে, নেক্সট পরের যে অঙ্কটা দিয়েছে, এটাও খুব সুন্দর অঙ্ক। এ বি ও সি এর মূলধনের অনুপাত 1/a:1/b:1/c। মোট লাভ এ বি প্লাস বিসি প্লাস সি এ টাকা হলে এর লাভ কত? এটা আমি অ্যান্সারটা এখানে বসিয়েছি, তবে কোশ্চেন অ্যান্সার অনুযায়ী দেখো। তাহলে আমরা কী বার করেছি? এ বি ও সি এর মূলধনের অনুপাত, তাহলে 1/a:1/b:1/c। তাহলে এ বি সি এর লসগু কত? এটা ভগ্নাংশ আছে, তা ভগ্নাংশ থাকলে আমি কি বলেছি? লসগু করে নিতে হবে। লসগু করে নিলাম, তাহলে এ বি সি এর লসগু এবিসি হবে। তা প্রত্যেকটাকে এবিসি দিয়ে গুণ করে দিলাম। তাহলে এ আর এ কেটে গেল, তাহলে রইল কি? বিসি। বি আর বি কাটলো, রইল কি? এসি। আর সি কাটলো, এখানে সি আর সি, হ্যাঁ দেখে নেবে। তা রইল কি? এবি। এবার তাহলে এর লভ্যাংশ কত হবে? তাহলে মোট লাভ কি? এটা হচ্ছে মোট লাভ, এটা হচ্ছে মোট লাভ। তাহলে মোট লাভ লেখা হলো, গুণ দেওয়া হলো, আর আনুপাতিক ভাগ আর। তাহলে এরটা বার করতে দিয়েছে, তাহলে বিসিটা উপরে, আর এর যে যোগফলটা বিসি প্লাস এসি প্লাস এবি, এটা কি নিচে। যদি বি বার করতে দিত, তাহলে বিএসির জায়গায় এসিটাকে লিখতাম, ক্লিয়ার। আবার সি যদি বার করতে দিত, তাহলে এখানে এবিটাকে লিখতাম। এবার এইটা আর এটা কি হলো? কেটে গেল, তাহলে রইল কি? বিসি। দেখে নাও, এটা কেটে যাবে, ঠিক আছে তো। পরের কোশ্চেনটা দেখো, এটাও দারুণ অঙ্ক, একটু কঠিন, 2 নম্বরের আসার মতন অঙ্ক। প্রথম ও দ্বিতীয় বছরের বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যথাক্রমে R1% ও R2%, এখানে R1% আর R2% হলে দ্বিতীয় বছরের শেষে পি টাকার সমূল চক্রবৃদ্ধি কত হবে? শূন্যস্থান। তা ধরি আসল পি টাকা, তার প্রথম বছরের সুদ আসল, তাহলে কত হবে? সুদ আসলের ফর্মুলা ফেললাম, পি প্লাস পি ইন্টু আর ইন্টু টি ডিভাইডেড বাই 100। এখানে আর ফার্স্ট, যেহেতু আর ওয়ান দিলাম, এটা সরল সুদের ফর্মুলায় ফেললাম। তাহলে পি এখানে পি আছে, পি কমন নিয়ে নিলাম, তাহলে পি এখানে কমন চলে গেলে 1 থাকবে, আর এখানে কি পি চলে গেছে, তাহলে আর1। আর টি মানে কত? 1, তাহলে 1-এর সাথে আর1 গুণ করলে আর1 হলো, তাহলে 100। ঠিক আছে তো, এটা কি প্রথম বছরে সুদ আসল বার করে ফেললাম। তাহলে এবার তাহলে জিনিসটা কিসে দাঁড়িয়ে যাবে? জিনিসটা দাঁড়াবে কিসে? তাহলে দ্বিতীয় বছরে তাহলে আসল কত? প্রথম বছরে যেটা সুদ আসল হয়েছে, দ্বিতীয় বছরের আসল সেই টাকাটা হবে। এটা এই জায়গাটা খুব ভালো করে বুঝতে হবে। প্রথম বছরের সুদ আসল যেটা, সেটাই দ্বিতীয় বছরের আসল হয়ে যাবে। তা দ্বিতীয় বছরে তাহলে সুদ কত হবে? আবার সেই সরল সুদের ফর্মুলা ফেললাম, পি ইন্টু আর ইন্টু টি ডিভাইডেড বাই 100। এখানে পি এর ভ্যালুটা কি? এইটা, এই যে এটা আমরা আসলটা, এই পি এর ভ্যালুটাকে এখানে পুট করলাম। আর এখানে কত? R2, আর 1 বছর, মানে দ্বিতীয় বছর। প্রথম 1 বছর হয়ে গেছে, পরেরটা আর 1 বছর বাকি আছে। এবার ক্যালকুলেশন করলাম, সুদ বেরিয়ে গেল। এবার দ্বিতীয় বছরের শেষে পি টাকার সমূল চক্রবৃদ্ধি তাহলে কত হবে? সমূল চক্রবৃদ্ধি, এবার সমূল চক্রবৃদ্ধি, তাহলে এটা কি? আসল ছিল, এটা কি হলো? সুদ হলো। আসল আর সুদ মিলে কি হলো? সুদ আসল, মানে সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধি কথার অর্থ হচ্ছে সুদ আসল। এখানে কি করলাম?
পি ইন্টু ওয়ান প্লাস আর ওয়ান বাই 100, আর এখানেও আছে পি ইন্টু ওয়ান প্লাস আর ওয়ান বাই 100। এটা কি করলাম, কমন নিলাম, তাহলে পুরো পোর্শনটা কমন চলে গেল, তো রইল কি, এক রইল। আর এখানে কি রইল, আর ওয়ান বাই 100, তার তলায় কত, 100। ঠিক আছে, বুঝতে পারলে তো? দেখে না ভালো করে, বুঝতে পারলে নাকি? দেখ, কারণ এইটা, এই পুরো পোর্শনটা আর এই পুরো পোর্শনটা কমন চলে গেছে, কিন্তু এইটা হয়ে গেছে, তাহলে এই জায়গায় এটা চলে গেছে, তার মানে এখানে কত রয়েছে, এক রয়েছে, প্লাসের জায়গায় প্লাস, এই পুরো পোর্শনটা চলে গেছে, তাহলে এখানে কত আছে, আর টু আছে, তলায় কত, 100। ভালো করে বুঝবে জিনিসটা। নেক্সট ওয়ান, 4 অঙ্কটা দেখো। 500 টাকা 12 মাসে খাটলে 2000 টাকা ক মাসের লভ্যাংশের সমান হবে। 500 টাকা 12 মাস খাটলে 2000 টাকা কত মাসের লভ্যাংশের সমান হবে? এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তা ধরি 2000 টাকা এক্স মাসের লভ্যাংশের সমান হবে, এক্স মাসের। তাহলে 500 টাকা 12 মাসে, আর 2000 টাকা কত, এক্স মাসের। তাহলে কী করলাম, 2000 এক্স, আর 5 12 কত, 60,000, 6000। তাহলে 2000কে 6000 দিয়ে ভাগ, 6000কে 2000 দিয়ে ভাগ করলে 3। ওকে, ভালো করে দেখে নিই ক্যালকুলেশনটা। নেক্সট ওয়ান, এই ধরনের অঙ্কগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো, আসবেই আসবে। কোন আসল ও সবৃদ্ধি মূল্যের অনুপাত 8:9 হলে বার্ষিক সুদের হার কত হবে? ধরি আসল 8x, গসাগুটা করে নিলাম, আর গসাগুটা ধরে নিই, আর সবৃদ্ধি মূল 9x, তাহলে সবৃদ্ধি মূল থেকে আসল গেলে কত, সুদ বেরিয়ে যাবে। তা বার্ষিক সুদের হার কত, এটা হচ্ছে আসল, আসলের উপরে সুদ পেয়েছি, শতকরা কত বার করলাম, এক্স কাটলো, 100 দিয়ে ভাগ করে দিলাম, 12.5। নেক্সট ওয়ান, 6টা, 4:5:6 এর ব্যস্ত অনুপাত কত? তা দুটি রাশি বা সংখ্যার ব্যস্ত অনুপাত মানে সেই রাশির বা সংখ্যাগুলি অনন্যকের অনুপাত। তোমরা ক্লাস 7-এ এই ব্যস্ত অনুপাত কথাটা পেয়েছো, তোমরা তখন পেয়েছো 4:5 এর ব্যস্ত অনুপাত কত, তখন শিখে এসছো 5:4, কিন্তু না, ওরমভাবে করলে তোমরা ক্লিয়ার কনসেপশনটা হয় না। এই সংখ্যাটা তোমরা ভালো করে মনে রাখবে, দুটি রাশি বা সংখ্যার ব্যস্ত অনুপাত মানে সেই রাশি বা সংখ্যার অনন্যকের অনুপাত। তা 4-এর অনন্য কত, 1/4, 5-এর অনন্য কত, 1/5, 6-এর অনন্য কত, 1/6, তাহলে 4:5:6 এর ব্যস্ত অনুপাত কত হবে? এই অনন্যগুলোর অনুপাত বার করে দেবো। তাহলে 4, 5, 6-এর লসাগু করবে 60, 60 দিয়ে প্রত্যেকটা অনুপাতকে গুণ করে দেবে, কাটাকুটি করবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এই ধরনের অঙ্ক দেখতে হলে আমার চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, ভালো ভালো অঙ্ক পাবে। আরও সামনে আরও কিছু ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের দেখাবো, চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ইম্পর্টেন্ট একদম আসবে এরকম অঙ্ক দেখাবো। ঠিক আছে, করে যাও। 3x² + 8x + 2 = 0 সমীকরণের বীজদ্বয় এল ও এম হলে, এখানে আলফা আর বিটা আর কি, এল আর এম দিয়ে দিয়েছে, আলফা ও বিটার জায়গায় এল এম দিয়ে দিয়েছে। 1/l + 1/m এর মান কত, মানে 1/α + 1/β মান কত বার করতে হবে। l + m - b/a ফর্মুলা জানি, তাহলে এখানে b/a বলতে কি, এখানে 8, এটা হচ্ছে a, 3টা হচ্ছে a, 8টা হচ্ছে b, আর 2টা হচ্ছে কি c, তাহলে b/a, তাহলে 8/3। আর lm মানে আলফা ইন্টু বিটা কত, c/a, 2/3। তাহলে এটা এবার অঙ্কটা টোকা হলো, টুকে এল আর এম লসাগু করা হলো, ক্রস গুণ করা হলো, 1 এর সাথে m আর l এর সাথে n, এবার মানগুলো পুট করা হলো, পুট করে ক্যালকুলেশন এলো -4। ঠিক আছে, ক্যালকুলেশনটা দেখে নেবে, আশা করি তোমরা বুঝতে পারবে। যেগুলো একটু টাফ ক্যালকুলেশন সেগুলো একটু আলোচনা করে দিচ্ছি। এই অঙ্কটা দিয়েছে দ্বিঘাত সমীকরণে x⁻0 সহগ কত। আমরা অঙ্কটা প্রথমে টুকলাম, টোকার পরে এইটুকুনি কী করলাম, x লসাগু, x গুণ করলে x² + 1 আর -10টা পাঠিয়ে দিলাম, এবার ক্রস গুণ করলাম, তারপরে ক্রস গুণ করার পরে 10x টাকে পাঠিয়ে নিয়ে চলে এলাম, তাহলে এখানে কী হয়ে গেল, 0 হয়ে গেল। তাহলে x⁻0 এর মান কত হবে, সহগ কত হবে, এটা x², এটা x, তাহলে মানে কি এখানে x⁻0টা আছে 2, 1, 0, তাহলে x⁻0 এর সহগ কত, 1। ওকে, সুন্দর অঙ্ক, ছোটোর উপরে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক পরেরটা। যদি y - z ভ্যারিয়েশন 1/x, z - x ভ্যারিয়েশন 1/y এবং x - y ভ্যারিয়েশন 1/z হয়, তবে তিনটি ভেদকের সমষ্টি কত?
তিনটি ভেদকের গুণফলও আসতে পারে, তিনটি ভেদকের সমষ্টি যোগফলও আসতে পারে। এখানে সমষ্টি দিয়েছে। ভ্যারিয়েশনের অঙ্ক দেখে নাও, যারা 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 ভ্যারিয়েশন করেছো তারা অঙ্কটা নিশ্চয়ই বুঝতে পারবে। প্রথম হচ্ছে 1 নম্বর সমীকরণ করলাম ভ্যারিয়েশন করে, তারপরে 2 নম্বর সমীকরণ করেছি। যারা করেছো তারাই পারবে অঙ্কটা, ভালো করে দেখে নাও। আর যারা করনি তারা একদম মুখস্থ করে রেখে দিও অঙ্কটা, যদি চলে আসে একদম হু নামিয়ে দেবে। 3 নম্বর সমীকরণ করলাম, 3 নম্বর সমীকরণ করে এবার 1 2 3 থেকে পাই লেফট হ্যান্ড সাইডগুলো যোগ করলাম আর রাইট হ্যান্ড সাইডগুলো যোগ করলাম। তো দেখে নাও ক্যালকুলেশনটা একদম সুন্দরভাবে দেখে নাও, করে দিয়েছি, তোমাদের বুঝতে অসুবিধা হবে না, ঠিক আছে? তারপরে চলে যাও, একটা করণী দিয়েছে x = √5 + 2 হলে x + 1/x হোল স্কয়ারের মান কত? বইয়ের অঙ্ক। x এর মান দিয়ে দিয়েছে, আমি অঙ্কটা টুকলাম, টোকার পরে x এর জায়গায় x এর ভ্যালুটা পুট করলাম, এইটুকুনি অঞ্চলটাকে করণী নিরসন করলাম। √5 + 2, √5 - 2, প্লাস থাকলে মাইনাস আর মাইনাস থাকলে প্লাস, এটা আবার উপরে লিখলাম, মানে কেটে গেলে অর্থটা একই থাকে, যুক্তি থাকতে হবে। এবার a + b আর a - b, a + b * a - b কার ফর্মুলা? a² - b² ফর্মুলা। 5 স্কয়ার কত? √5² শুধু 5, আর 2 স্কয়ার 4, 5 থেকে 4 গেলে কত? 1, তার মানে ফিগারটা এটাই রইলো। এর তলায় 1 আছে, 1 আর লিখবো না। এবার +2 - 2 কেটে গেল, √5 আর √5 কত হয়? 2√5, মানে x + x যেরকম 2x হয় সেরকম √5 + √5 2√5 হবে। কোনোদিন তুমি √5 + √4 যোগ করতে পারবে না, তাকে ভাঙিয়ে তারপরে করা যেতে পারে, সেটা আনুমানিক বেরোবে, ঠিক আছে তো? আচ্ছা, বৃত্তস্থ সামান্তরিকের প্রতিটি কোণের মান কত? 90 ডিগ্রি, মাথায় রেখো। দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা ত্রিভুজ দুটির অনুরূপ বাহুগুলির সঙ্গে কি থাকবে? সমানুপাতি থাকবে। পিথাগোরাসের উপপাদ্যের আর এক নাম কি? বৌদ্ধায়ন। স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র ত্রিভুজের কোথায় অবস্থিত? বাইরে অবস্থিত। ভালো করে তৈরি করবে কিন্তু এগুলো, খুব সুন্দর সুন্দর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ও কেন্দ্রীয় বৃত্তটি এ বি ও সি বিন্দুগামী, এ বিও 35 ডিগ্রি এবং এসিও 45 ডিগ্রি হলে বি ও সির মান কত? দেখো কীভাবে ছবিটা এঁকেছি, ছবিটাকে কীভাবে প্রমাণ করে দিয়েছি, ভালো করে দেখে নাও। এবিসি ও কেন্দ্রীয় বৃত্তের বিন্দুগামী, একটা এ বিন্দু, একটা বি বিন্দু, একটা সি বিন্দু। ও কেন্দ্রীয় বৃত্তটি এই এ 3টে বিন্দু ছিল, ওখান দিয়ে বৃত্তটা ঘুরেছে, ওই 3টে বিন্দুকে টাচ করে গেছে। এ বিও কোণ 35 ডিগ্রি, এ বি ও এই কোণটা দিয়েছে 35 ডিগ্রি, এসিও 45 ডিগ্রি, এসিও কোণ 45 ডিগ্রি। তোমাকে বলেছে বি ও সি কোণ কত? বি ও সি কোণের মান কত? তা আমরা দেখো বিও সমান সমান ওয়ে, এই যে এ বি সি ত্রিভুজ, এই এ ও বি যদি ত্রিভুজ ধরি, বিও সমান সমান ওয়ে কেন লিখেছি? ওটাও ব্যাসার্ধ, ও বিটাও ব্যাসার্ধ, তাহলে বিও সমান সমান ওয়ে। তা দুটি বাহু যদি সমান হয়ে যায় তার বিপরীত কোণগুলো সমান হয়, তাহলে ও বি এ কোণ, ও বি এ কোণ 35 ডিগ্রি হলে ও এ বি কোণ কত হবে? এটাও 35 ডিগ্রি হবে, হয়ে গেল, তাহলে ও বি বেরিয়ে গেল। আচ্ছা, আবার ও এ সমান সমান, এবার এদিকে চলে যাচ্ছ, আবার ও এ সমান সমান ও কি? ও সি, একই বৃত্তের ব্যাসার্ধ হয়, হ্যাঁ অবশ্যই। তাহলে ও সি এ কোণ যা হবে, ও এ সি কোণ তাই হবে, এই কোণটা তাই হবে, এই কোণটা যা হবে এই কোণটা তাই হবে, কারণ সমান বাহুর বিপরীত কোণগুলো সমান হয়। উপপাদ্য তোমরা পড়েছো, যারা পড়েছো তারা জানো, আর যারা পড়োনি তাদের তো সব নতুন নতুন মনে হবে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। এবার কি করা হলো, উপরে পুরো কোণটা পেয়ে গেছি, এ কোণটা পেয়ে গেছি, এ কোণটা যোগ করলে এ কোণটা পেয়ে যাব। তাহলে বিএসি কোণ এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর বিএসি কোণ এটা কি? পরিধিস্থ কোণ। আমরা যদি কি কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, তাহলে কেন্দ্রস্থ কোণ বিওসিটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর বিএসিটা কি? পরিধিস্থ কোণ, তাহলে বিএসি কোণের ভ্যালু করে দিলাম। নিশ্চয়ই বুঝতে পেরেছ? মনে রেখো, কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, আর ত্রিভুজের সমান বাহুর বিপরীত কোণগুলি কি হয়? এবার নাম্বার 16, ঘনকের মোট কর্ণ সংখ্যা এবং পার্শ্বতলের সংখ্যার সমষ্টি কত বলেছে? ঘনকের কর্ণ কত? 4টি, পার্শ্বতলের সংখ্যা কটা? 6টি, তাদের সমষ্টি কত? 6 × 10টি। একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ 2r একক হলে সমগ্রতলের ক্ষেত্রফল কত? অ্যান্সার বসিয়ে দিয়েছি। অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কত? 3πr²। 4πr² 2 দিয়ে ভাগ করলে 2πr² হলো, আর 2πr² প্লাস আর একটা বৃত্তাকার থাকবে, সেটা πr², 2πr² প্লাস πr², 3πr²। যাই হোক, আর এর ভ্যালু কত? 2r, আর এর জায়গায় 2rটাকে বসানো হয়েছে। এবার 2 স্কোয়ার কত? 4 3 4 12 πr²। একটি নিরেট অর্ধগোলক ও নিরেট শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান ও উচ্চতা সমান হলে তাদের আয়তনের অনুপাত কত হবে? আয়তনের অনুপাত চেয়েছে, ব্যাসার্ধ আর একক, উচ্চতা h একক। তার শর্তানুসারে কি? r = h, এটা আমরা জানি, কারণ পরিষ্কারভাবে বলে দিয়েছে সমান ব্যাসার্ধের দৈর্ঘ্য আর উচ্চতা কি হয়? সমান, বলে দিয়েছে পরিষ্কার।
তাদের আয়তনের অনুপাত, অর্ধগোলকের আয়তন কি 2/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউবকে 2 দিয়ে ভাগ করলে 2/3 পাই আর কিউব হবে, আর শঙ্কুর আয়তন কত 1/3 পাই আর স্কোয়ার এইচ। তো দেখো ক্যালকুলেশনটা দেখো কীভাবে করা হয়েছে। 1-এর সাথে পাই আর স্কোয়ার এইচ গুণ করে তাহলে 1টা রইল না, এবার কি এটা হচ্ছে ভাগ, ভাগটা গুণ চিহ্নে উল্টে গেল, 3 কেটে গেল, পাই পাই কেটে গেল, আর এখানে কটা আছে 3টে, আর আচ্ছা আর একটা জিনিস এমনি রেখে দিয়েছি, আর এখানে তোর 3টে আর এখানে 2টো, তাহলে একটা আর রইল উপরে 2r/h। এবার এইচের জায়গায় কি বসালাম, আর বসালাম, কেন আমাদের এটা শর্ত দিয়ে দিয়েছে, এটা দিয়ে দিয়েছিল, তাহলে উপরে কত 2, নিচে কত 1, তাহলে 2:1। বুঝতে পারলে? পরের অঙ্কটা দেখো, দারুণ অঙ্ক। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর অর্ধশীর্ষ কোণ 45 ডিগ্রি, তার উচ্চতা ও তির্যক উচ্চতার অনুপাত কত? এটা লম্ববৃত্তাকার শঙ্কু এঁকে নিয়েছি, এবিটা হচ্ছে উচ্চতা, বিসিটা হচ্ছে ভূমি, আর এসিটা হচ্ছে কি অতিভুজ, মানে এটাকে এল ধরা হয়, এটাকে এইচ ধরা হয়, এখানে এটাকে আর ধরা হয়। কিন্তু শীর্ষকোণটা কত দিয়েছে, এটা হচ্ছে শীর্ষকোণ, এই জায়গাটা হচ্ছে শীর্ষকোণ, তা অর্ধ শীর্ষ মানে অর্ধেক শীর্ষটা, এটা হচ্ছে এইটুকুনি হচ্ছে 45 ডিগ্রি, এই জায়গাটা, ঠিক আছে তো? তাহলে অর্ধ, আর এই জায়গাটা হচ্ছে কত 90 ডিগ্রি কোণ, তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় আর এটা যদি থিটা কোণ হয়ে যায়, তাহলে এইটা তখন ভূমি হয়ে গেছে, আর এইটা তখন হাইট হয়ে গেছে, আর এটা তখন অতিভুজ আছে, এইটা তখন ভূমি কিন্তু হয়ে গেছে, এই যে এইটা এবিটা, এবিটা তখন ভূমি, আর বিসিটা কি হয়ে গেছে, হাইট হয়ে গেছে। তাহলে কস থিটা ধরে করলাম ভূমি আর অতিভুজের সম্পর্ক, সেক ধরেও করা যেত, কসের উল্টো সেক ধরেও করা যেত। তাহলে কস থিটা h/l, কেন এখানে বিসি, বিসি বাই এবি, বিসি বাই এবি, তাই তো হবে নাকি, এবি বাই বিসি হবে না, বিসি বাই এবি, তোমাদের এই এবিটা তো ভূমি, এবিটা ভূমি, তাহলে ভূমি বাই, হ্যাঁ এবি বাই বিসি, এটা থিটা কোণ, আর থিটা কোণটা সবসময় ভূমি সংলগ্ন, ভূমি এটা হচ্ছে উচ্চতা তখন, তাহলে ভূমি বাই, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ঠিকই তো লিখেছিলাম, ভূমি বাই অতিভুজ, বিসি বাই, বিসি বাই এসি, এসি এসি, বিসি বাই এটা এসি হয়, ভূমি বাই অতিভুজ, কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, দেখেছো কনফিউশন হয়ে গেছিল এখনই, বিসি বাই এসি, হ্যাঁ বিসি, বোঝাচ্ছি হট করে একটু অন্যরকম চিন্তা চলে এসেছিল। আচ্ছা, থিটার ভ্যালু 45 ডিগ্রি, 1/√2, এবার ক্রস গুণ করা হলো, অনুপাতে নিয়ে যাওয়া হলো, তির্যক উচ্চতা আর উচ্চতার অনুপাত 1/√2। বুঝতে পারছো তো, কোনো কনফিউশন নেই, এটা থিটা কোণ, এটা 90 ডিগ্রি, তার মানে এটা ভূমি হয়ে গেছে, এটা উচ্চতা হয়ে গেছে, তাহলে বিসি বাই এসি, দেখুন এই অতিভুজটাতে আছে, তাহলে কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, সেক মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি, সাইন মানে লম্ব বাই অতিভুজ, আবার কোসেক মানে অতিভুজ বাই লম্ব, ট্যান মানে লম্ব বাই ভূমি, আর কট মানে ভূমি বাই লম্ব, ঠিক আছে? সব কটাই বলে দিলাম, সূত্রগুলো ভালো করে মাথায় রেখে অঙ্ক করে যাবে। দেখো তারপরেরটা, একটি ঘনকের 6টি তলের সমগ্র তলের ক্ষেত্রফল কত 216 বর্গ সেমি হলে তার কর্ণের দৈর্ঘ্য কত? তাহলে ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত 216 দিয়ে দিয়েছে, তো পৃষ্ঠতলের ফর্মুলা কি 6 × বাহু স্কোয়ার, তো বাহু স্কোয়ার 6টাকে নিয়ে চলে গেলাম, তা বাহুর মান বার করলাম, স্কোয়ার তুলতে গেলে উল্টোপাত দিয়ে দিতে হয়, তাহলে ঘনকের কর্ণের ফর্মুলা কি বাহু × √3, অঙ্কটা নিশ্চয়ই করতে পারবে। cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু p/t হলে, t > 0 হলে cos টু দি পাওয়ার 4 মাইনাস সাইন টু দি পাওয়ার 4 এর মান কত? তা cos টু দি পাওয়ার 4 মাইনাস সাইন টু দি পাওয়ার 4 লেখা হলো, এবার স্কোয়ারের ফর্মুলা এই 4কে কী করা হলো, যেমন a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4, এটাকে কী করে নেওয়া হয় a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এরকম a স্কোয়ার প্লাস এটা স্কোয়ারের ফর্মুলা ফেলে দিলাম, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা, এই হিসাবে আমরা এটাকে করে নিলাম, আমরা একবার স্টেপ জাম্প করে এটা করেছি। এটার ভ্যালু কত, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা কত 1 হয়, আর এটার ভ্যালু দিয়ে দিয়েছে ওরা, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? পরের অঙ্কটা খুব দারুণ অঙ্ক দিয়েছে, দারুণ দারুণ অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাজেশন এটা দিয়েছে। এবার দেখো 1 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু কি স্কয়ার থিটা, কারণ আমরা জানি কি স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, sec স্কয়ার থিটা মাইনাস
ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত 1, তাহলে সেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত হবে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে এখানে কি দিয়েছে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, ট্যান স্কোয়ারের জায়গায় কি লেখা যায়, এটা লেখা যায়। আর 1 প্লাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কি কোস স্কোয়ার থিটা, কারণ আমরা জানি কি কোস স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে কোসেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা। 1 প্লাস কটের জায়গায় কি লিখতে পারি, কোসেক লিখতে পারি। এবার 1 বাই সেক মানে কি কস, কারণ এই যে 4 বাই এটা আছে, 4কে রেখে দিয়েছি, 4-এর সাথে 1 গুণ আছে, তাহলে 1 বাই সেক স্কোয়ার, তার মানে কি হবে কস স্কোয়ার, সেকের উল্টো কস হয়। 1 বাই কোসেক মানে কি সাইন স্কোয়ার, 3 সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন 3 সাইন স্কোয়ার থিটা 4 সাইন স্কোয়ার থিটা, 4 কমন নিয়ে নিলাম, তাহলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, তাহলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা কমন হয়, 4-এর সাথে 1 গুণ করলে কত 4, বুঝতে পারলে নিশ্চয়ই, থ্যাংক ইউ। তারপরে এই অঙ্কটা, যাক চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, সেটা অবশ্যই করো, তবেই তো চ্যানেলটা গ্রো হবে। তোমাদের জন্য এত খাটাখাটি করছি, তোমাদের জন্যই গ্রো হবে হলে আচ্ছা একটু সুনাম অর্জন করতে পারবো যদি কিছু তোমাদের করে দেখাতে পারি, তোমাদের যদি উপকারে আসে, তা তোমাদের উপকার হবে আর পরোক্ষভাবে আমার উপকার হবে। যাই হোক, এক্স এইটা এইটা, তাহলে কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কি সাইন থিটা, কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কি করি সাইন থিটা, এগুলো ফর্মুলা মুখস্থ। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কি কস থিটা, দেখা হলো। তাহলে এক্স ওয়াইটাকে তলায় নিয়ে চলে গেলাম, আর কসের তলায় এটা নিয়ে চলে গেলাম, এক্স বাই ওয়াই, এটার ভ্যালু কত কস 45 ডিগ্রির মান 1/√2, আর সাইনের মান হাফ 30 ডিগ্রির মান। এবার এটার ভাগ গুণ চিহ্ন হলো, কাটাকুটি করলাম, এটা অ্যান্সার হয়ে গেল। যদি তোমরা কর্ণনিরসন করো তাহলে এটা অ্যান্সার হবে, কর্ণনিরসন নিশ্চয়ই পারো। যারা জানো না, এই যে 2 এই ফিগারটা এসেছিল √2, এখানে যা থাকবে সেটা দিয়ে আবার গুণ করবে, সেটাই আবার উপরে লিখবে, যাতে কেটে গেলে এইটাই থাকে, মানে এই ফিগারটাই থাকে। অঙ্ক যুক্তি চায়। এবার √2 আর √2 গুণ করলে শুধু 2, 2 দিয়ে কেটে গেলে √2, তাহলে √2 উপরে আর তলায় কত 1, এটা অ্যান্সার হতে পারে, কোনো অসুবিধা নেই। তারপরে নেক্সট ওয়ান দেখছো তো, 24 একটি ঘন্টার কাঁটা 2 ঘন্টা আবর্তনে যে পরিমাণ কোণ উৎপন্ন হয় তার বৃত্তীয় মান কত। দুটো মান হয়, একটা বৃত্তীয় মান, একটা ষষ্ঠিক মান। যে আমরা যেগুলো পাই 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 10 ডিগ্রি, এগুলো হচ্ছে বৃত্তীয় মান, এই ষষ্ঠিক মান। আর বৃত্তীয় মান পাইছি বাই 180 দিয়ে, ওইটাকে ওই বৃত্তীয় মানটাকে গুণ করলেই ওই ষষ্ঠিক মানটাকে গুণ করলেই বৃত্তীয় মান চলে আসবে। তাহলে 12 ঘন্টায় ঘূর্ণনে কাঁটা উৎপন্ন করবে কত 360 ডিগ্রি, 12 ঘন্টা ঘন্টার কাঁটা, 12 ঘন্টার ঘূর্ণনে ঘন্টার কাঁটা উৎপন্ন করে, মিনিটের কাঁটা নয় কিন্তু, ঘন্টার কাঁটা উৎপন্ন করবে কত 360 ডিগ্রি, কারণ ঘড়ি দেখেছো একটা বৃত্ত পূর্ণবৃত্ত, সেটা ঘন্টার যে কাঁটা ছোট কাঁটাটা ঘন্টার কাঁটা হয়, সেটা পুরোটা একবার ঘুরে আসতে কত 12 ঘন্টায় ঘুরবে। 12 ঘন্টা ঘোরা মানে কি একটা পূর্ণবৃত্ত নিল, পূর্ণবৃত্ত মানে কি 360 ডিগ্রি, 1 ঘন্টায় কত যাবে 360 ভাগ 12, আর 2 ঘন্টায় তাহলে কতটা যাবে 60 ডিগ্রি। তা 60 ডিগ্রি কোণের বৃত্তীয় মান কত হবে, এই 60 পাইসি বাই 180, তাহলে এখানে পাইয়ের ভ্যালু কত 22 7 নয় 180, তাহলে 60 আর 180 কাটলাম 3। এভাবে ষষ্ঠিক থেকে বৃত্তীয় মান আনা শিখবে। আসতে পারে যে 60 ডিগ্রি কোণের শুধু বললো বৃত্তীয় মান কত, তখন এরমভাবে করবে। বা 45 ডিগ্রি কোণের বৃত্তীয় মান কত, তা 45 ডিগ্রি গুণ এটা লিখবে পাইসি বাই 180, লিখে করে দেবে, কাটাকুটি করে নেবে, বেশ। পরের অঙ্কটা দাও, tan থিটা ইন্টু কস থিটা ইজ ইকুয়াল টু কস 60 ডিগ্রি √3/2 হলে সাইন থিটা সাইন ইন্টু থিটা মাইনাস 15 ডিগ্রির মান কত। তা tan থিটা করেছি, দেখো দেরম করে ভাবে এর ভ্যালুটা পুট করেছি, হাফটাকে ওপরে নিয়ে চলে গেছি, গুণে ছিল, ওপরে গিয়ে ভাগ হয়ে গেছে, ভাগটা গুণ চিহ্ন উল্টে গেছে, এই জায়গাটা খেয়াল করবে। 2 দিয়ে কাটলো √3, আবার √3 ভ্যালু ট্যানে কত হয় 60 ডিগ্রি, বুঝতে পারছো তো, ট্যানে 60 ডিগ্রি, তাহলে ট্যান, এবার ট্যান আর ট্যান কেটে গেল, থিটা কত 60 ডিগ্রি, তাহলে সাইন থিটা মাইনাস 15 ডিগ্রি, থিটার জায়গায় 60 ডিগ্রি বসানো হলো, 60 থেকে 15 গেলে 45, সাইন 45 ডিগ্রি মান 1/√2, বুঝতে পেরে গেছো, ধন্যবাদ। আমি তোমাদের জন্য কোশ্চেন 2কে অ্যান্সার করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড় হচ্ছে এ এবং মধ্যমা এম হলে এ ও এম এর মধ্যে সম্পর্কটি হলো কি। স্বাভাবিক সংখ্যা লিখলাম 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে গড় কি করে বার করি, সংখ্যাগুলি যোগফল ভাগ সংখ্যা,
এন নাম্বার, ভাগ করলাম, কত হলো 5.5। এবার মধ্যমা বার করব, এটা কি 10টা 10, তার মানে কি যুগ্মর ফর্মুলা কি, যুগ্মর মধ্যমার ফর্মুলা কি, n/2তম পদ প্লাস n/2 প্লাস 1তম পদ। n এর মান হচ্ছে 10, ক্যালকুলেশন করলাম, 10কে 2 দিয়ে ভাগ করলাম, 5 5 6, তাহলে 5তম পদ আর 6তম পদ, তাহলে 5তম পদ কত 5 আর 6তম পদ কত 6, 6 আর 5 কত 11, 5.5। তাহলে গড়ও যা মধ্যমাও তাই। পরেরটা, কোনো পর্যবেক্ষণের দুই ধরনের রোজাইভের ছেদবিন্দু পি কিউ, কোনো পর্যবেক্ষণে দুই ধরনের রোজাইভের ছেদবিন্দু পি আর কিউ হলে মোট পরিসংখ্যা তাহলে কত হবে দেখে নিন। আচ্ছা, 28টা একটা ছক আছে, এরকম ছক দিয়ে দেবে তোমাকে, হয়তো অতটা গুরুত্বপূর্ণ না হলেও দেখে নাও বইয়ের থেকে দিয়েছে। বিভাজনটি সংখ্যাগুরু মান কত, দেখো পরিসংখ্যাতে সবচেয়ে বড় বেশি কে আছে, 7 আছে, তাহলে সংখ্যাগুরু মান কত হবে 4। ঠিক আছে, নেক্সট ওয়ান। দেখো কি বলেছে, যদি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় n+10/4 হয় তবে n এর মান কত হবে। একটু কঠিন আছে অঙ্কটা। সংখ্যাগুলি তাহলে কিরকম হবে, স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 ডট 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 একদম n অবধি গেছে, কত তা জানি না, n সংখ্যক সেটা 100 হতে পারে, 200 হতে পারে, 300 হতে পারে, জানি না। তাহলে সংখ্যাগুলোর যোগফল কত হবে, n × n+1/2, মাথায় রেখো সংখ্যাগুলির যোগফল কি হয়, n × n+1/2, একদম মুখস্থ রেখে দিও। তাহলে গড় কত হবে, n × n+1/2, তাকে কি সংখ্যা দিয়ে ভাগ, পরিসংখ্যাটা দিয়ে ভাগ করলাম। তাহলে ভাগ চিহ্নটা গুণ চিহ্ন হয়ে কি হলো, n এর তলায় কত আছে 1 আছে, n এর তলায় কত আছে 1 আছে, তাহলে 1/n হয়ে গেল, n আর n কেটে গেল, তাহলে গড় কত হয়ে গেল n+1/2, এটা গড়। তো ওরা কত দিয়েছে গড়, n+10/4 দিয়েছে, দেখো কোশ্চেনটা পড়ে দেখো। তাহলে এটা সমান এটা টুকলাম, ক্রস গুণ করলাম, ক্রস গুণ করে n এর মানটা বার করলাম, সংখ্যাটা কত 8। তারপরে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি। আচ্ছা, 9 12 8 6 17 15 13 মধ্যমা কত। তাই মধ্যমা থাকলে প্রথমে মানের ক্রমানুসারে বা ঊর্ধ্ব ক্রমানুসারে সাজিয়ে নেবে, পরপর সংখ্যাটা ছোট থেকে বড় হিসাবে সাজিয়ে নেবে। নিলাম, নেওয়ার পরে কি মধ্যমা বার করব, তাহলে কটা সংখ্যা আছে, 1 2 3 4 5 6 7টা, তার মানে অযুগ্মর ফর্মুলা, অযুগ্মর মধ্যমার ফর্মুলা হচ্ছে n+1/2 তম পদ, n মানে কত 7, 7 থেকে গুনেছি, প্লাস 1 8, 8কে 2 দিয়ে ভাগ করলাম 4, তা 4তম পদ কত হবে 1 2 3 4, কত হলো 12। খুব ছোট্ট অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে আজকে এই পর্যন্তই থাক, পরের ভিডিওতে আবার কথা হবে, তবে অঙ্কগুলো অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবে, ব্যাস, আর কোনো চিন্তা নেই, শিখতে থাকো আর স্টক বাড়াতে থাকো।